বেশিরভাগ জেলায় সরকারি গুদামে ধান সংগ্রহ শূন্য, কম দামে সরকারকে চাল দিতে নারাজ মিল মালিকরা, শঙ্কায় লক্ষ্যমাত্রা। সুনামগঞ্জে এবারও নির্ধারিত সময় শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ, চলতি মৌসুমেও বোরো ধান হারানোর শঙ্কায় হাওড় অঞ্চলের কৃষক। এবং রাজবাড়ীতে 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে লাভবান হবেন কৃষক, বলছেন সংশ্লিষ্টরা। Rainbow Paints, the color of joy. নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচার, কসমিক ডো, ওয়াল থিকনেস ও ডিপ থিকনেস থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। 3 মাস ব্যাপী আমন ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেও 2.5 মাসে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। চলতি মৌসুমে সারা দেশে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,78,00,000 মেট্রিক টন। খোলা বাজারের চেয়ে কম দামে সরকারকে ধান চাল দিতে নারাজ মিল মালিকরা। সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ধানের দাম বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আমন ধানে কানায় কানায় পূর্ণ থাকার কথা ছিল জয়পুরহাটের সরকারি খাদ্য গুদামটি, কেননা গত নভেম্বরের মাঝামাঝি থেকে সারা দেশে চলছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান, চালানো হয়েছে বেশ। অথচ গত 2.5 মাসেও কোনো ধান জমা পড়েনি এই গুদামে। কিন্তু কেন? পাবলিকের কাছে যদি আমি 1300-1500 টাকা পাই, তাহলে সরকারকে 1300 কিভাবে দেবো? দাম যদি কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাব? ধান দিতে গেলে ঘুষ দিতে হয়, ওখান থেকে আবার ধান ফেরত দেয়, টাকা দিতে দেরি করে, যার জন্য আমাদের খুবই সমস্যা। শুধু জয়পুরহাট নয়, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া, যশোর সহ সারা দেশেই এক চিত্র। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 33 টাকা, আর চালের দাম 47। কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে ধান বিক্রি করতে পাচ্ছেন কৃষক, ফলে সরকারের কাছে ধান বিক্রিতে অনীহা তাদের। গতবারের তুলনায় চালের দাম কেজিতে 2 টাকা বাড়লেও এ নিয়ে চালকল মালিকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিলের কস্টিং, লেবার কস্টিং সব মিলাই আসলে এইভাবে 47 টাকা করে চাল দিয়ে চাল মানে মিলারদের অনেক লস হয়ে যাচ্ছে। কারণ বাজেট অনুযায়ী যদি দেখা যায় একটা নিট টাকা একটা প্রফিটের জায়গায় লসের দিকে দাঁড়াবো আমরা। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রতি মণ ধানে 200 থেকে 300 টাকা বেশি দাম পাওয়ায় খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষকরা। এতে অনেকটাই বেকায়দায় পড়েছেন তারা। একজন কৃষক এবার যেহেতু 2 থেকে 3 টাকা সে তার জমিতে বসেই পাচ্ছে, সেই ক্ষেত্রে সে গুদামের দিকে তেমন আগ্রহী না। চলতি বছর সারা দেশে 10 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে 15 জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 3 লাখ টনের কিছু বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন অভিযান সফল করতে ধান চালের দাম বৃদ্ধি ও প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সরকারের ধান উৎপাদন কর্মসূচি এবার সফল হয়নি। খামার প্রান্ত থেকে কৃষকের ধান সংগ্রহ করতে হবে। যখন ধানের দামটা বাড়তে থাকে বাজারে, তখন সরকারকে একটু বেশি দামে কিনতে হবে। চলতি মৌসুমে সারা দেশে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,78,00,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সারা দেশে চলছে সরকারের ধান চাল সংগ্রহ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রিতে কৃষকদের এত অনীহা কেন? ধন্যবাদ নাফিসা। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে যদি আপনাকে একটু ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা যদি প্রথমেই বলি, ধান 18,000 মেট্রিক টন ধান কিন্তু দিনাজপুরে সরকারিভাবে সংগ্রহ করবে এবং চালের কথা যদি আপনাকে বলি, চাল কিন্তু 50,000 মেট্রিক টন প্রায় সংগ্রহ করার কথা রয়েছে খাদ্য বিভাগের। এবং আপনি জানেন যে চাল কিন্তু বরাবরের ন্যায় কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হলো, ধানের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু অনেক অংশেই পূরণ হয় না এবং আমরা দেখেছি শেষ পর্যন্তও কিন্তু ধানের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু আসলে আমরা পূরণ হতে দেখি না। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে দিনাজপুরে 18,000 মেট্রিক টন ধানের বিপরীতে কিন্তু মাত্র 1700 মেট্রিক টন অর্থাৎ 1,700 মেট্রিক টন ধান কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে এবং খাদ্য বিভাগ বলছে মাত্র 10% ধান কিন্তু এখানে জমা পড়েছে এবং বেশিরভাগ ধানই কিন্তু আসলে কৃষক এই সরকারি গোডাউনে দিতে যাচ্ছে না। কারণ একটি যে সরকারি গোডাউনের চেয়ে সাধারণ যে বাজারগুলোতে রয়েছে, বিশেষ করে বিভিন্ন হাট বাজারে, সেখানে কিন্তু ধানের দাম অনেকটাই বেশি, যার কারণে কিন্তু তারা সরকারি গোডাউনে চাল দিচ্ছেন না। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে দিনাজপুরে এই মুহূর্তে কিন্তু 1350 থেকে 1400 টাকা মনে কিন্তু এইসব ধান বিক্রি হচ্ছে। আর সেই সব ধান কিন্তু আসলে সরকারি 120 টাকা, 100 থেকে 80 টাকা বেশি কিন্তু সাধারণ বাজারে কিন্তু বিভিন্ন হাট বাজারে কিন্তু তারা বিশেষ করে কৃষকরা কিন্তু বিক্রি করছেন, যার কারণে কিন্তু তারা সরকারি গোডাউনে চাল দিচ্ছেন না। তো দিনাজপুর থেকে এই ছিল ধান চাল সংগ্রহ নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে নাসিফা। পলাশ, আপনাকে ধন্যবাদ। কোন স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই বিজলি কেবলস নিরাপদ আজীবন। কৃষি সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। কৃষি সংবাদে আরও একবার স্বাগত। সুনামগঞ্জে এবারও নির্ধারিত সময় শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, 15 ডিসেম্বর থেকে কাজ শুরুর কথা থাকলেও অধিকাংশ হাওরে এখনো কাজ শুরু হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে 120 কোটি টাকা ব্যয়ে 48টি ছোট বড় হাওরে বাঁধের কাজ চলছে, তবে এসব বাঁধের কাজও চলছে খুবই ধীর গতিতে। এমনই সব প্রেক্ষাপটে চলতি মৌসুমে ফসল হারানোর শঙ্কায় কৃষকরা। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই আগাম বন্যা ও অতিবৃষ্টির ফলে হাওড় অঞ্চলে তলিয়ে যায় বোরো ধান। এতে ক্ষতিগ্রস্ত হয় হাজারো কৃষক। এমন পরিস্থিতি মোকাবেলায় 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ হাওরে এখনো শুরু হয়নি কাজ, আর এজন্য নিয়ম দুর্নীতিকে দায়ী করছেন কৃষকরা। এই বানটা যদি সঠিক মাত্রায় কাজকর্ম করিয়া শেষ না করা হয় তাহলে আমরা প্লাটে অনেক ক্ষতি করব। বৃষ্টির কারণে বান ভাঙিয়া নদী থেকে সুদ পইরা সব আওয়ারের ধান তল হয়ে যাবো। আমাদের দাবি
উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই আগাম বন্যা ও অতিবৃষ্টির ফলে হাওড় অঞ্চলে তলিয়ে যায় বোরো ধান। এতে ক্ষতিগ্রস্ত হয় হাজারো কৃষক। এমন পরিস্থিতি মোকাবেলায় 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ হাওড়ে এখনো শুরু হয়নি কাজ, আর এর জন্য অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন কৃষকরা। বেড়িবাঁধটা যদি সঠিক মাত্রায় খাতকর্ম করিয়া শেষ না করা হয় তাহলে আমরা প্লাটে অনেক ক্ষতি করব। বৃষ্টির কারণে বান ভাঙ্গিয়া নদী সুদ পইরা সব আর ধান তল হয়ে যাবো। আমাদের দাবি খরতার হাওরের বেড়িবাঁধগুলা যাতে এই 10-15 দিনের ভিতরে কাজগুলা মেরামত সঠিকভাবে করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন হাওড় বাঁচার আন্দোলনের নেতারা। কাজ এখনো শুরু হয়নি, কাজে শুরু না হওয়াতে কৃষকরা সময় মতো ধান তুলতে পারবে না। তাছাড়া যে ক্লোজার আছে এই ক্লোজারগুলোরও অধিকাংশ কাজ এখনো শুরুই হয়নি। জেলা প্রশাসক বলছেন পানি উন্নয়ন বোর্ড সহ পিআইসির লোকদের দায়িত্বের অবহেলার জন্যই বাঁধের কাজ চলছে ধীর গতিতে। এই বিষয়গুলো খুব সতর্ক থাকা উচিত যে প্রকৃতিতে আমরা শাসন করতে পারি না, কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি। প্রস্তুতিটি যদি গরমিল থাকে তাহলে পরে তো আমাদের খুব সমস্যা। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মিটিং করে এই আপডেট নেবেন এবং যদি কোথাও কোনো দুর্বলতা থাকে সেগুলো তারা ইমিডিয়েটলি সলভ করে সেটা কাজে অগ্রগতি ত্বরান্বিত করবে। 28 ফেব্রুয়ারির মধ্যেই সুনামগঞ্জের 12 উপজেলার ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবজির ভালো ফলন হলেও দরপতনে ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর কৃষকরা। মাঠেই পড়ে আছে বাঁধাকপি, ফুলকপি। দর্শক এই বিষয়ে আরো খবর জানিয়েছেন মিঠুন গোস্বামী। সমৃদ্ধ জেলা রাজবাড়ী, এই জেলার মাঠে মাঠে কিন্তু নানান ধরনের শাকসবজির আবাদ হয়ে থাকে। শুধু শাকসবজিই নয়, বিভিন্ন অর্থকারী ফসলও এই জেলাতে উৎপাদন হয়ে থাকে। এই জেলার প্রায় 90% মানুষ কৃষিকাজের সাথে সমৃদ্ধ। আমরা এই মুহূর্তে রয়েছিলাম একটি মাঠে এসেছি, এখানে প্রচুর শাকসবজির আবাদ হয়েছে। বিশেষ করে রাজবাড়ী জেলা যেহেতু পদ্মা এবং গড়াই নদীর তীরবর্তী জেলা, যার কারণে কিন্তু এই পদ্মা এবং গড়াই নদীর চরে প্রচুর শাকসবজির আবাদ হয়। এই শাকসবজিগুলো শীতের শুরু থেকে কিন্তু উৎপাদন হয় এবং সেটি কিন্তু প্রায় 6 মাস অবধি কিন্তু এটি বাজারে থাকে। আর এই জেলার শাকসবজি কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এগুলো রপ্তানি করা হয়। তবে চলতি মৌসুমে কিন্তু কৃষকরা এইসব সবজি চাষে কিন্তু নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম না থাকার কারণে এবং পরিবহন খরচ যে বেশি হয়, তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা কিন্তু এই চাষ থেকে আগ্রহ হারাবে। আমরা পাশেই দেখেছিলাম যে ফুলকপি রয়েছে, টমেটো রয়েছে, এগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেলেও কিন্তু দাম না থাকার কারণে কৃষক এগুলো তুলতে চাচ্ছে না। এগুলো তুলে যে বাজার করবে সেই পরিবহন খরচটিও উঠছে না, যার কারণে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় 5000 হেক্টর জমিতে এই শাকসবজির আবাদ হয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সবজি চাষের সর্বশেষ তথ্য। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় বড়ই চাষে আগ্রহী হয়ে উঠছে কুষ্টিয়ার অনেকেই। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। মাহতাব, চলতি মৌসুমে বড়ইয়ের দাম কেমন দেখছেন এবং কৃষকরা সন্তুষ্ট কিনা? কুষ্টিয়াতে কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইখানকার যুবকরা কিন্তু আসলে বিশেষ করে তরুণ এবং যুবকরা
এই চাষে আগ্রহী হচ্ছে। আমি মুহূর্তে রয়েছি একটি কুল ক্ষেতে। এই কুল ক্ষেতটি আসলে কুষ্টিয়া সদরের হাজরাহাটি এলাকার মধ্যে। এই ক্ষেতের যিনি মালিক, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে আসলে এই ক্ষেতে তিনি বরাবরের মতো অন্যান্য ফসলের চাষ করতেন, কিন্তু এই চাষ করে কিন্তু ব্যাপক লাভজনক হয়েছে বলে তিনি জানাচ্ছেন। তিনি বলছেন যে 1 বিঘা জমিতে কুল চাষ করে তার 40,000 টাকা খরচ, বিপরীতে কিন্তু ইতিমধ্যে 1 লক্ষ টাকার কুল বিক্রি করেছেন এবং আরো যে কুল রয়েছে ক্ষেতে সেটি আরো প্রায় 50,000 টাকার কুল তিনি বিক্রি করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। আমি যদি একটু যদি বলি যে এই কুল চাষ কিন্তু কুষ্টিয়াতে আসলে দিন দিন ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। শুধু কুল না, পেয়ারা সহ অন্যান্য যেসব ফসল রয়েছে, ফল রয়েছে, সেটি কিন্তু আসলে তরুণ বা বেকার যুবক যারা, তারা কিন্তু ব্যাপকভাবে চাষ করছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার কুল চাষ নিয়ে সর্বশেষ। নাফিসা। লালন, আপনাকে ধন্যবাদ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মোজো এখন বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। এই জয় বাংলাদেশে, এই জয় তারুণ্যে। মোজো, তারুণ্য। নিউজ 24 কৃষি সংবাদে আরো একবার স্বাগত। রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে 3 দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। প্রযুক্তি নির্ভর পদ্ধতি ব্যবহার করে কিভাবে আরো উন্নত ও সহজে ফসল আবাদ করা যায়, মেলায় সে সম্পর্কে কৃষক ধারণা দেওয়া হচ্ছে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার করে উৎপাদিত বিভিন্ন সবজি চারা সহ নানা জাতের ফসল, কৃষি উপকরণ ও যন্ত্রাংশ প্রদর্শনী চলছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি মেলায়। কৃষকদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির উপকারিতা ও ব্যবহার দেখাচ্ছেন স্মার্ট কৃষকরা। কৃষি অফিস থেকে এই রাইস প্ল্যান্ট
মেশিন দিছে, এই মেশিনটা নিয়ে আসছি মেলায় মানুষের শেখানোর জন্য এবং দেখার জন্য। যারা যারা আগ্রহ করে তাদের আমরা চালান শিখেছি, দেখাচ্ছি যে এইভাবে চালালে পরে ভালো হয়। কৃষকরা বলছেন উন্নত মানের বীজ ও আধুনিক এসব যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহার করতে পারলে সফলতা আসবে। সার কীটনাশক প্রয়োগ বিষয়ে কৃষকদের ধারণা দিতে রাখা হয়েছে প্রজেক্টর। ডিজিটাল পদ্ধতিতে ধান চাষ, তারপরে আপনার টমেটোর চাষ, তারপরে আপনার ওই যে পাইপ দিয়ে এক ধরনের ধান চাষ করে, ওটাই দেখলাম। বিভিন্ন প্রকার সার দিয়ে এরা দেখাচ্ছে যে কিভাবে প্রযুক্তি উন্নত করা যায় এবং ভালো ফসল উৎপাদন করা যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ফসলের চাষাবাদ প্রযুক্তি এবং তখন অনলাইনে সার সুপারিশ, এগুলো সম্পর্কে আমরা প্রযুক্তির মাধ্যমে দেখে থাকি। এসব যন্ত্রপাতি ব্যবহার করে কৃষক অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন বলে জানান এই কর্মকর্তা। প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিরাপদ ফসল কিভাবে উৎপাদন করা যায়, সেই লক্ষ্যে আমাদের 3 দিন ব্যাপী যে মেলা আছে, এখানে আমাদের 8টা বুথে বিভিন্ন ধরনের প্রযুক্তিগুলো আমরা কৃষকদেরকে দেখানো। বালিয়াকান্দি উপজেলা চত্বরে 8টি স্টলে মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।